প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রথম ধাপ শেষ হয়ে গেছে। পরের ধাপে নির্বাচন 31শে মার্চ, তৃতীয় ধাপে নির্বাচন হবে 23শে এপ্রিল, চতুর্থ ধাপ 7ই মে। 712টি ইউপিতে নির্বাচন আমরা দেখেছি এবং তার পরের দিনই 22শে মার্চের পরের দিন 23শে মার্চে 11টি টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে হচ্ছে 643টি ইউপিতে নির্বাচন। কি পরিবেশে কিভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এখনও আলোচনা চলছে। প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে আমরা দ্বিতীয় ধাপের নির্বাচন পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো। মূলত স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তরে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সেখানকার পরিবেশ কেমন, নির্বাচন কমিশনের ভূমিকা কী, সেগুলো নিশ্চয়ই কৌতূহলের বিষয়। প্রথম ধাপের নির্বাচনে নানা অনিয়মের ঘটনায় ইসি অবশ্য যেসব ব্যবস্থা নিয়েছে তার মধ্যে বুধবার আমরা জেনেছি যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এবং সেখানকার 5 জন ওসিকে কমিশন তলব করেছে, তাদের ব্যাখ্যা দিতে বলেছে। ভোটের আগের রাতে যে 14টি কেন্দ্রে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে এবং সেখানে যেসব প্রার্থীদের পক্ষে সিল মারা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করতেও নির্দেশ দিয়েছে ইসি। তো ভোটের এই পরিবেশ নিয়ে আমরা কথা বলতে চাই যে স্থানীয় পর্যায়ে কী অবস্থা। শুরুতে পরিচিত হব দুজন অতিথির সঙ্গে। রয়েছেন দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়কারী, সুশাসনের জন্য নাগরিক সুজন, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব আব্দুল বাতেন, পৌর মেয়র, বেড়া পৌরসভা এবং বাংলাদেশ মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন ম্যাবের সভাপতি, স্বাগত আপনাকেও। শুরুতেই আপনি পৌরসভার নির্বাচন দেখেছেন এর আগে, এখন ইউপি নির্বাচন, দুটোর মধ্যে একটু তুলনা করুন। প্রথম ধাপে নির্বাচন হয়ে গেছে 712টি এবং তারপরে আবার 11টি হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচনও সমাগত, সমালোচনা আলোচনা দু রকমই আছে। নির্বাচন কমিশনের সাফল্য ব্যর্থতা, সাফল্যের চাইতে সমালোচনা বেশি হচ্ছে। আপনার দৃষ্টিতে স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার দৃষ্টিতে নির্বাচনের পরিবেশ দ্বিতীয় ধাপে কেমন মনে হচ্ছে? স্থানীয় সরকার নির্বাচন ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। এর মূলত কারণ হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলিতে যেমন মেম্বার প্রার্থী বেশি হয়, আর চেয়ারম্যান নির্বাচন দলীয় নির্বাচন। এই দলীয় নির্বাচন অর্থ হলো যে একটা প্রার্থী জনগণের কাছে দায়বদ্ধ, সরকারের কাছে দায়বদ্ধ এবং দলের কাছেও দায়বদ্ধ, যেহেতু প্রতীকী নির্বাচন। অর্গানাইজেশন শক্তিশালী হলেই, মানব সম্পদ প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি থাকলেই, সচেতন নাগরিক সহায়তা করলেই সেই সব জায়গাতেই দেখবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। অংশগ্রহণ নিশ্চিত, এই যে জাগ্রত করা মানসিকতা যে এলাকায় যত বেশি, সে এলাকায় দেখবেন যে নির্বাচনটাও অত্যন্ত সুন্দর হয়েছে। কিন্তু প্রথম ধাপে নির্বাচনী সহিংসতায় প্রায় 24 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, 2000-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেক সময় দেখা যায় যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি বলেন আর পৌরসভা নির্বাচনগুলিতে বলেন, নৌকো প্রতীক, ধানের শীষ প্রতীক, দলীয় প্রতীক শুধু আইন বায়ন কর্মকর্তাদের জন্য। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি কিন্তু গভর্নমেন্টের আইন বায়ন কর্মকর্তা, একজন মেম্বার তো গভর্নমেন্টের আইন বায়ন কর্মকর্তা না। দেখা যায় যে গোষ্ঠীগত দলাদলি কোন দলে এই নির্বাচনের উপরে প্রভাব পড়ে, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই নির্বাচনে দেখা যায় এই সহিংসতা ঘটে। দিলীপ কুমার সরকার, আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করেছেন, নানা রকম মতামত দিয়েছেন। ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে গতকালই আমরা প্রেস কনফারেন্সটা করেছি এবং আমাদের পর্যবেক্ষণগুলো ওখানে আমরা তুলে ধরেছিলাম। আপনি যেটা বলছিলেন, আমরা প্রথম ধাপের নির্বাচনে যেটা দেখেছি যে ব্যাপক সহিংসতার ঘটনা। নির্বাচনের আগেই 10 জন মারা গিয়েছেন এবং নির্বাচনের পরে আরও 17 জন, আমরা একটা তালিকা করেছি, আমরা 17 জনের
নাম সেখানে পেয়েছি এবং যেটা কালকে প্রেস কনফারেন্সে আমরা তুলে ধরেছিলাম, এত ব্যাপক সহিংসতা এই নিকট অতীতে আমরা কোনো নির্বাচনে দেখিনি। এটা ছাড়াও আর পত্রপত্রিকা তো দেখেছেন যে অনেক ধরনের অনিয়ম এখানে, এই ব্যালট বাক্স ছিনতাই, তারপরে কেন্দ্র দখল করে সিল মারার যে ঘটনাগুলো, এবং কোনো কোনো এলাকা তো এমনও দেখা গিয়েছে যে সেখানে চেয়ারম্যান প্রার্থীদের প্রকাশ্যে সিল দিতে হচ্ছে, আবার মেম্বার প্রার্থীদের ইয়েটা হাতে তুলে দেওয়া হচ্ছে ভোটারদের, বিশেষ করে ভোলা অঞ্চলের কথা যেভাবে এসেছিল। মানে অর্থাৎ ব্যাপক অনিয়ম আমরা দেখেছি। এবং নির্বাচনের পরে প্রতিক্রিয়াতে আপনি দেখেন যে সেখানে ইলেকশন কমিশন বলেছে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভালো হয়েছে, আওয়ামী লীগ বলেছে যে যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হয়েছে। আর বাকি অন্যান্যদের দেখেন যে মহাজোটের যে শরিক দল জাতীয় পার্টি, বিএনপি তো আছেই, পাশাপাশি তাদের আর একটা শরিক দল 14 দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সম্পাদকের যে মন্তব্য দেখেন, এবং তারাও এমনকি যে পর্যবেক্ষক সংস্থা ব্রতি, আইন ও সালিশ কেন্দ্র, তাদের মানে শুধুমাত্র ইলেকশন কমিশন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সবার প্রতিক্রিয়া কিন্তু এক ধরনের ছিল যে ব্যাপক অনিয়ম হয়েছে। দ্বিতীয় ধাপের সম্পর্কেও কি আপনার একই অ্যাপ্রিহেনশন, একই ধরনের আশঙ্কা দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে আপনার? মানে অবস্থা পরিবেশ পরিস্থিতি যেরকম অবস্থা আমরা দেখছি, আমাদের প্রত্যাশা তো একটা ভালো নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আশঙ্কাটা হলো যে হয়তোবা ব্যাপক সহিংসতা হতে পারে যদি না নির্বাচন কমিশন তাদের আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে সাহসিকতার সাথে স্বরূপে আবির্ভূত হয়। সেই যে তারিখটি প্রথমটা আমি শুরুতে একটু বলেছিলাম যে সাতক্ষীরায় যেরকম তারা তলব করেছে বুধবার, পুলিশ এসপিকে তলব করেছে, 5 জন ওসিকে তলব করেছে, 14টি কেন্দ্রে যে ব্যাপক সিল মারার ঘটনাগুলো ঘটেছে সে ব্যাপারে, তো নির্বাচন কমিশনকে কি একটু স্ট্রেনদেন বা একটু স্ট্রং ভূমিকায় আপনি দেখতে পাচ্ছেন? নির্বাচন কমিশনের নির্বাচন কন্ডাক্ট করার জন্য ক্ষমতা অসীম, অনেক ক্ষমতা তাদের আছে, কিন্তু এখানে তো মানে তারপরেও এটা ঠিক যে নির্বাচন কমিশন একাই একটা নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পারে না, এখানে সরকারের সহযোগিতা একটা ভূমিকা লাগে, এবং রাজনৈতিক দলগুলো যেহেতু পলিটিক্যাল পার্টি বেসড ইলেকশন হচ্ছে, তাদেরও এখানে সহযোগিতার দরকার এখানে আছে। তবে নির্বাচন কমিশনকে নিজের ক্ষমতাটা বুঝতে হবে। নির্বাচনের আগের দিন সিইসি যে কথা বললেন তাতে কিন্তু দুর্বলতা প্রকাশ পেয়েছে, বরং চিফ ইলেকশন কমিশন উনি যদি বলতেন যে ইলেকশন ভালোভাবে কন্ডাক্ট করার দায়িত্ব আমার, এবং নির্বাচনকালীন সময়ে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন সংশ্লিষ্ট আমাদের কথা শুনতে বাধ্য। আর যদি এটা না শোনে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব প্রেসিডেন্ট ইলেকশন এবং জাতীয় সংসদ ইলেকশন কন্ডাক্ট করার, বাকিগুলো তারা স্থানীয় সরকারের রিকোয়েস্টে করে। যদি কেউ সহযোগিতা না করে দরকার হলে আমরা করবো না, স্থানীয় সরকার মন্ত্রণালয় করব। আব্দুল বাতেন, আপনি মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি। স্থানীয় সরকারের এই পরিবেশ, মানে নির্বাচন তো বাংলাদেশে সবসময় এক ধরনের একটা উৎসাহ, একটা উদ্দীপনা, উত্তেজনার মধ্যে দিয়ে হয়, কিন্তু এখন প্রথম ধাপের পরে কি একটু প্রাণহীন, একটু কার্যত একটু একতরফা আপনার কাছে মনে হচ্ছে কিনা যে একটু ঝুলে পড়েছে নির্বাচনের পরিবেশটা প্রথম নির্বাচন কমিশনের ভূমিকার দৃঢ়তার কারণে? না, নির্বাচন কমিশন আমার কাছে প্রতিবার হচ্ছে যে ওনার পূর্বতম অবস্থান পর্যালোচনা করেই তো এখন আগাতে হবে তাকে। সেজন্য দ্বিতীয় ধাপে প্রথম পর্যায়ের যে ত্রুটিগুলি আছে, দ্বিতীয় পর্যায়ে সেই ত্রুটি আর থাকার কথা না। আমার দাদা যে কথা বললেন যে নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিক পোস্ট, ওনার নিয়ন্ত্রণে সকল কর্মকর্তা কর্মচারী, কাজে উনি তো ব্যবস্থা নেবেন। যে ব্যবস্থাটা আপনি বললেন যে সাতক্ষীরার এসপিকে ডেকেছেন, সাতক্ষীরার পুলিশকে ডেকেছেন, যেহেতু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন এই কর্মকর্তারা, সেই প্রতিষ্ঠান যদি তার আইনের কাঠামোর মধ্যে ব্যবস্থা গ্রহণ করে তাহলেই তো স্বাধীন নির্বাচন কমিশনের অর্থবহ হয়ে যাবে। সে কারণে আমি বলবো যে ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটির মধ্যেই শুধরায় আগামী দিনগুলিতে যেন এই ভুল আর না করে। কারণ নির্বাচন আরো কয়েকটা ধাপে হবে।
কিন্তু আশঙ্কা কি, যেমন দিলীপ কুমার সরকার বললেন যে এরকম পরিস্থিতি বিরাজ করলে আরো মানে অবনতিশীল হয় কিনা ভোলার নির্বাচনের কথা পরিবেশ? বলেছেন। আমার পাবনা, আমাদের নির্বাচন তো নিরপেক্ষ হয়েছে, আমাদের সেখানে তো নির্বাচনের আমরা দেখেছি সেখানে কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন এবং সজাগ, সেখানে অংশগ্রহণটাও স্বতঃস্ফূর্ত হয়েছে। ওকে, দিউদ্দা, আপনি কি মানে নির্বাচন কমিশনের যে রোল এখন দেখছেন, এই যে সাতক্ষীরার কথাটাই উল্লেখ করলাম, সেটার প্রেক্ষিতে কি মনে হচ্ছে যে না তারা তাদের সাংবিধানিক ক্ষমতা বা নির্বাচন পরিচালনার যে ম্যান্ডেট তাদের আছে সেটাকে যথাযথভাবে প্রয়োগ করার মতো সদিচ্ছা আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমরা প্রথম থেকেই আমরা দেখছি যে নির্বাচন কমিশনকে কিছু ঢিলেঢালা অবস্থায়। আপনি প্রথম দিকেই দেখেন যে বাতেন ভাইরা যখন পৌর নির্বাচন করলেন তখনও কিছু অনিয়ম, এবং সে সময় দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 7 জন মেয়র প্রার্থী, 134 জন কাউন্সিলর প্রার্থী ইলেক্টেড হলেন। এবারও এরকম হয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে ওই অভিজ্ঞতাকে তারা কাজে লাগাননি, বরং এবার প্রথম দিকেই তারা বলেছেন যে অভিযোগ না করলে তারা কোনো পত্রপত্রিকা যতই প্রকাশ হোক তারা কোনো বিষয় আমলে নেবে না। জি, আবার অভিযোগ করা হলে বলা হয়েছে যে অভিযোগ স্পষ্ট না। ওকে, আবার স্পষ্ট অভিযোগের ক্ষেত্রে দায়িত্ব চাপানো হয়েছে যে রিটার্নিং অফিসারের কাছে, যে রিটার্নিং অফিসার একটা মামলা করুন। জি, কোথাও বলা হয়েছে যে জেলার এসপি এটা ব্যবস্থা নেবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আমরা জানি, স্থানীয় পর্যায়ের কর্মরত কোনো কর্মকর্তা স্থানীয় কোনো প্রভাবশালী কারো বিরুদ্ধে অ্যাকশনে যাবে, এই দুঃসাহসটা মানে মনে হয় না যে কেউ দেখাতে পারবে। বরং সেন্ট্রালি যদি ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, ধরেন এমপির কথা ধরেন, আমরা দেখেছি যে পৌর নির্বাচনের সময় যে এমপিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এরকম এমপি তো এ নির্বাচনের সময়ও ছিল, যে একই এমপির বিরুদ্ধে এ সময়ও তারা তাকে এলাকা ছাড়ার কথা বলেছিল, তখন এলাকা ছাড়ে নেই। এবার মামলা করার কথা বলেছে, এখন পর্যন্ত আমরা শুনিনি যে মামলা হয়েছে। এবং সাতক্ষীরার ঘটনায় যেটা মনে হচ্ছে যে তাদেরকে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছে না। এবং এই সহযোগিতাটা যদি না করে, আমি যে কথাটা আগেই বললাম যে তাদেরকে কড়া ভাষায় সরকারকে বলতে হবে যে আপনারা নির্দেশনা দেন, সরকার নির্দেশনা দিক, যে কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনে সংশ্লিষ্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট, তারা যদি সঠিকভাবে দায়িত্ব না পালন করে কড়া অ্যাকশন হবে। এবং এটা যদি সরকার না করে, তারা বলবে যে ভাই এই নির্বাচন আমাদের উপর এই দায়িত্ব দিলে এই গুরু দায়িত্ব আমরা পালন করতে পারবো না, সহযোগিতা না করলেই। আপনার লাস্ট কমেন্ট। আপনি দেখেন পৌরসভা নির্বাচন, পাবনা পৌরসভা আপনার বিএনপির বিরুদ্ধে দলীয় একজন নেতা তিনি নির্বাচিত হয়েছেন। যদি নিরপেক্ষ নির্বাচনই না হয় তাহলে উনি কেমনে জিতলেন? আমার চাঁদমোহর একজন আওয়ামী লীগ বিরোধী দলের প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন, বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থী। আচ্ছা, নিরপেক্ষ নির্বাচন, তার দুটি দলই অংশগ্রহণ করেছে, বিএনপিও করেছে, জামাতও করেছে, অথচ বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, অথচ দেখা গেল একটি জায়গায় বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করলো, একটি জায়গায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করলো। যদি নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এটা হতে পারে, হবে না আমি তা বলবো না, পত্রিকা লিখলো, কিন্তু কমিশন আমার মনে হয় ইতিমধ্যেই গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছে, যেসব অভিযোগ কমিশনে এসেছে এটা একটা কমিটি করে এটা ব্যবস্থা গ্রহণ যদি করে থাকে তাহলে আমি বলবো এটা ভালো উদ্যোগ, কমিশনের একটা ভালো উদ্যোগ। যদি কিন্তু দাদা যেমনটা বললেন যে যদি স্থানীয় প্রশাসনের দিক থেকে সহযোগিতা না পায় সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, কারণ আইন শৃঙ্খলাজনিত সমস্যাটাই বড়, সেক্ষেত্রে কি কমিশনের এরকম জানিয়ে দেওয়া উচিত সরকারকে? আপনি কি এই ব্যাপারে মনে করেন যে সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া উচিত যে বা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যে আমরা এটা করতে পারছি বা নির্বাচন যদি সুষ্ঠু না হয়, নির্বাচন যদি কোনো কর্মকর্তা যদি নির্বাচন সুষ্ঠুর প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কমিশনই তার দায় দায়িত্ব বহন করবে, কারণ কমিশনের দায়িত্ব। ওকে, সেইটা যদি আমরা সুজন বা আমরা মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমরা সকল অর্গানাইজেশন যদি এটারে পর্যালোচনা করে একমত পোষণ করে অ্যাডভোকেসি করি, দায়িত্ব পালন করি আমাদের, তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। ওকে, ধন্যবাদ জনাব আব্দুল বাতেন, ধন্যবাদ জনাব দিলীপ কুমার সরকার স্টুডিওতে আসার জন্য, কথা বলার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।